শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ, যা বকেয়া দিয়ে যা বাকি রয়েছে তা বকেয়া দিয়ে দাবি নিয়ে, এছাড়াও নারী সুরক্ষার দাবি নিয়ে আগামী 28শে জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ, যোগ্য চাকরিহারা শিক্ষকদের মঞ্চ এবং এর সঙ্গে আরো একাধিক সংগঠন যুক্ত হতে পারে এবং তারা নবান্নর অভিমুখে এগোবে হাওড়া স্টেশন থেকে। আমরা এর আগে দেখেছি হাওড়া স্টেশন থেকে নবান্ন অভিযান করেছিলেন যোগ্য চাকরিহারারা। তাদের অভিযান আটকে দেওয়া হয়েছিল মল্লিক ফাটকের কাছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে, যদি পুলিশের তরফ থেকে আটকানো হয় বা পুলিশের তরফ থেকে প্রথম দিকে এই অনুমতি না দেওয়া হয় নবান্ন পর্যন্ত যাওয়ার, তাহলে তারা সেখানে যেখানে পুলিশ আটকে দেবে সেখানে শান্তিপূর্ণ অবস্থান করবেন। তাছাড়াও তারা মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে তারা নবান্ন অভিমুখে এগোনোর চেষ্টা করবেন। যদিও পুলিশের তরফ থেকে, হাওড়া পুলিশ কমিশনারেটের তরফ থেকে যা দেখা যায় প্রত্যেক বছর একটি প্রতিনিধি দল পাঠিয়ে তাদের যা দাবি দেওয়া রয়েছে, তাদের যা ডেপুটেশনের কপি রয়েছে, সেই ডেপুটেশন নিয়ে হাওড়ার নবান্ন পর্যন্ত যাবেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করলেও কোনো সচিবের সঙ্গে তারা দেখা করবেন এবং তাদের দাবি পূরণের কথা বলবেন। তবে তারা যেটা জানালেন, তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, শান্তিপূর্ণ আন্দোলন করবেন। যতদিন না তাদের এই দাবি পূরণ হচ্ছে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা প্রশ্ন করেছিলাম তাদের আন্দোলনের ঝাঁজ কি কোথাও গিয়ে কমে গেছে, কিন্তু তারা বললেন যে অন্যান্য আন্দোলন যেভাবে রাজ্য সরকার কিনে নেওয়ার চেষ্টা করেছেন, তিনি ডাক্তারদের আন্দোলনের কথা বললেন। আরজি করে তিলোত্তমা খুন ধর্ষণের পর যে জুনিয়র ডাক্তার ফ্রন্টসের আন্দোলন দেখেছিলাম, সেখানে নবান্ন পর্যন্ত গিয়েছিলেন, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু লাইভ স্ট্রিমিং নিয়ে একটা জল্পনা ছিল, সেটাও হয়েছিল, কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। তিলোত্তমা এখনো বিচার পায়নি, তাদেরও আন্দোলন চলছে। সব মিলিয়ে অনিরুদ্ধ ভট্টাচার্য সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য, তিনি যা বললেন যে তাদের আন্দোলন এখনো দমেনি, যার জন্য তারা দীর্ঘদিন ধরে এই শহীদ মিনার চত্বরে কোর্টের অনুমতি নিয়ে তারা এইখানে বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান দেখাচ্ছেন। যে দাবিগুলো রয়েছে, যে 6 লক্ষ শূন্য পদ যেটা স্বচ্ছতার সাথে সেখানে নিয়োগ করা এবং যারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী তাদের চাকরিতে পুনর্বহাল করা এবং তাদের ওএমআর প্রকাশ করা, যার ভিত্তিতে তাদের পুনর্বহাল করা যাবে। আমাদের যে বকেয়া মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্টের রায় রাজ্য দেওয়ার পরেও রাজ্য সরকার আটকে রেখেছে, সেগুলো অবিলম্বে দেয়া এবং কারেন্ট যে বকেয়া মহার্ঘ ভাতা সেগুলো দেয়া, এবং তার পাশাপাশি হচ্ছে যে অফিসে যে নারী সুরক্ষার যে ব্যাপার আছে, তার সঙ্গে সঙ্গে যারা প্রতিবাদ করছে তাদের নানাভাবে হেনস্থা করে বদলি করে দেওয়া হচ্ছে দূর দূরান্তে। এইগুলোর বিরুদ্ধেই আমাদের নবান্ন অভিযান রয়েছে। আগামী 28 জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ এবং যুক্ত মঞ্চ এবং চাকরিহারা চাকরিজীবী যে মঞ্চ তারা মিলে এটা করছে। আরও বহু সংগঠন সেদিন পা মেলাবে। আর সংগ্রামী যৌথ মঞ্চ যার রীতি অনুযায়ী পুলিশকে জানিয়েছে বিষয়টা, এবারে পুলিশ সেইভাবে এখনো হ্যাঁ না কিছুই বলেনি, আমরা জানি না। যদি পুলিশ না বলে তাহলে কোর্টের প্রস্তুতি আমরা নিচ্ছি, আর পাশাপাশি ওখানে যেভাবে আমাদের এই মিছিল করবার দরকার যা যা প্রচারের জন্য, সেইগুলো জোগাড় যন্ত্র করা হচ্ছে। এই অবস্থা দাঁড়িয়ে কোনো রাজনৈতিক নেতৃত্ব আপনাদের সেদিন মিছিলে পতাকা ছাড়া থাকবেন? এরকম আমাদের কারোর সাথে কথা হয়নি। আমরা যে সমস্ত সংগঠন আমাদের এই দাবিগুলোর সঙ্গে সহমত, তারা যে কেউ আসতে পারে, সেটা কর্মচারী সংগঠন হিসেবেই তারা আসবে। যোগ্য চাকরিহারা শিক্ষকদের তরফ থেকে আমরা দেখলাম যে নবান্ন অভিযান হয়েছিল, সেটাও কোর্টের অনুমোদনে হয়েছিল। তো তাদের রুট নিয়ে একটা পুলিশের সাথে বাগবিতণ্ডা হয়, আপনিও গেছিলেন সম্ভবত, সেই মিছিলে পা মিলিয়েছিলেন। তবুও সেখানে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছিল, একটা প্রতিনিধির দল গেল, 16 জনের প্রতিনিধি দল। আপনাদের তরফ থেকেও কি এরকম হবে? পুলিশ যেখানে ব্যারিকেড দিয়ে আটকাবে আপনারা সেখানে থমকে যাবেন? হ্যাঁ, আমাদের আপাতত সেইরকমই, যদি পুলিশ আটকায় আমরা শান্তিপূর্ণভাবে সেখানেই অবস্থান শুরু করব এবং আমাদের দাবি না মেটা অবধি সেখানে ওই অবস্থান চলবে, এটাই আমাদের পরিকল্পনা। এই অবস্থান কতদিন চলবে বলুন তো? আপনারা এইখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন। সরকার যদি এরকম তার মনোভাব হয়, অনমনীয় মনোভাব হয় যে তারা কর্মচারীদের কোনো কথা শুনবে না বা রাজ্যের কী করে উন্নতি হয়, আজকে পশ্চিমবঙ্গবাসীর মান যেভাবে নষ্ট হয়ে গেছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাংলা বাংলা করে চিৎকার করছেন, অথচ বাংলা থেকে সার্টিফিকেট নিয়ে গেলে অন্য রাজ্যে চাকরি হয় না। আগে যেটা বিহারের সার্টিফিকেট নিয়ে এখানে আসা হতো, বাংলার সার্টিফিকেট নিয়ে গেলে সেই জিনিসটা এখন হচ্ছে।
তো এই যে পরিযায়ী শ্রমিক যারা চলে যাচ্ছে 56 লক্ষ সরকারি হিসেবে, তার মানে 3 কোটি মানুষ প্রায় তাদের ওপরে নির্ভরশীল। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মেটালেই তো সেখানে দৈনিক মজুরিও বাড়বে, যেটা অন্য অন্য তামিলনাড়ু, কর্ণাটক ইত্যাদি রাজ্যের সেখানে দৈনিক মজুরি বেশি। সেই জন্যই যাচ্ছে 1000 টাকা দৈনিক মজুরি, কারণ সেখানকার রাজ্য সরকারগুলো কেন্দ্রীয় হারে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা দেয়। আর এখানে দিচ্ছে না বলে এখানে 400 টাকা দৈনিক মজুরি, এই জন্য রাজ্য ছেড়ে সমস্ত শ্রমিকরা চলে যাচ্ছে। তো এইগুলোর দিকে নজর যদি না দেন, শুধু এই ভোট ভিক্ষার জন্য আবার নতুন করে নাকি শুরু করছে 10 লক্ষ টাকা দিয়ে প্রত্যেক বুথে 8,000 কোটি টাকা খরচ করবেন, কোত্থেকে আসছে এইটা? অথচ কোর্টে দাঁড়িয়ে সরকারি উকিল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে যে বকেয়া টাকা দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাচ্ছে। এই যে বিচারিতা ভণ্ডামি, এর বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ আজকে 910 দিন ধরে এই টানা লড়াই চালিয়ে যাচ্ছে। এবং যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে, আমরা তো শান্তিপূর্ণ নাগরিক, আমরা তো আইন নিজের হাতে তুলে নিই না, আমরা আমাদের মতো করে যে প্রতিবাদ করার যে অধিকার সংবিধান অনুযায়ী আছে সেই প্রতিবাদ চালিয়ে যাবো। আপনাদের যখন আন্দোলন চলছিল তখন পুজো কমিটিদের যে অনুদান, সেই অনুদান বাড়ানো হয়েছে। এবছর 1 লক্ষ টাকা করার সম্ভাবনা রয়েছে। আবার পাড়ায় পাড়ায় যে সমাধান, সেখানে 10 লক্ষ টাকা করে বুথে বুথে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন। আপনাদের দেওয়া হচ্ছে না? রাজ্যের না, কোষাগার আমাদের দেওয়া হচ্ছে না, তার কারণ যে এখান থেকে তো কাটমানি পাবে না। এই যে টাকাগুলো উনি দিচ্ছেন, এর ভাগ হচ্ছে 75% মুখ্যমন্ত্রীর কাছে যাবে, তার পরিবারের কাছে যাবে, আর 25% যারা ওর টাকাটা পাবে তারা কাছে রাখবে। সরকারি কর্মচারীদের দিয়ে দিলে তো ভাগ পাবেন না উনি, এই জন্য আমাদের টাকা দিচ্ছেন না। সহজ কথা, যেখানে ওনার ভাগ আছে, চুরির ভাগ উনি যেখানে পাবেন সেখানেই টাকা দেবেন। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নীতি। অথচ 2010 সালে উনি বলেছিলেন যে যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। এখন উনি, ওনার ক্ষমতায় থাকার অধিকার তো নেই, তার মানে উনি তো পদত্যাগ করা উচিত। কিন্তু উনিও পণ ধরেছেন যে দেহত্যাগ ছাড়া উনি পদত্যাগ করবেন না। সেই জন্য এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। রাজ্যবাসীর মান আজকে ডুবিয়ে দিচ্ছেন, আর এই কাটমানি খেয়ে টাকা চুরি করে সেই টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছেন। এই জিনিসই চলছে। আমরা একের পর এক আন্দোলন দেখেছি। যে আন্দোলনগুলোর শুরুতে রেস যেটা থাকে, আন্দোলনের ঝাঁজ যেটা থাকে, সেটা আস্তে আস্তে কিছুটা কমে যায়। সংগ্রামী যৌথ মঞ্চে সেই ঝাঁজটা কি রয়েছে আন্দোলনের? হ্যাঁ, সংগ্রামী যৌথ মঞ্চে সেই আন্দোলনে ঝাঁজ রয়েছে বলেই তো আমরা ওইখানে সুপ্রিম কোর্টে মামলা করতে পেরেছি। কর্মচারীরা সাহায্য না করলে তো আমরা সুপ্রিম কোর্টে যে আমাদের কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে, সেটা কর্মচারীরা সাহায্য করেছে বলেই আমরা পেরেছি। সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চই একমাত্র সংগঠন যাদের উনি টাকা দিয়ে কিনে নিতে পারলেন। অন্য আন্দোলনে আপনি যে বললেন যে ঝাঁজ কমে গেছে, তার কারণ হচ্ছে উনি সেই সব আন্দোলনের বহু লোককে আমরা জানি, তাদের নাম বলতে চাই না, তাদের টাকা দিয়ে কিনে নিয়েছেন। আপনারা প্রকাশ্যেই দেখেছেন যে ওই আরজি কর আন্দোলনের সময় একজন নারায়ণ ব্যানার্জি বলে একজন ডাক্তার কুণাল ঘোষের সাথে গিয়ে কি মিটিং করে এলেন, এবং সেটা বলছে কি যে আমরা কি মিটিংয়ে আলোচনা হয়েছে বলবো না। অথচ ডাক্তাররা তারা দাবি করছে যে ওই লাইভ স্ট্রিমিং করতে হবে। এই যে দুরকম কথা, এটা মানুষ বুঝে ফেলছে, সেই জন্য সেই আন্দোলনের ঝাঁজ কমে গেছে। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চকে নানাভাবে লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে, কখনো বিজেপি, কখনো সিপিএম, এসব বলে মুখ্যমন্ত্রী চোর ডাকাত বলেছে, কিন্তু তাতে কোনো সুবিধা হয়নি। আমাদের দাবিতে আমরা শেষ পর্যন্ত লড়াই করব।